দফায় দফায় এনসিপি কার্যালয়ে হামলা, জুলাই পদযাত্রা বিঘ্নিত করার ষড়যন্ত্র, নীলফামারীতে নাহিদ। নির্বাচনের আগে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করার দাবি। জনগণের স্বার্থের কথা ভেবে সতর্কতার সাথে হাঁটছে বিএনপি। তড়িঘড়ি করে টেলিকম নীতিমালা না করার আহ্বান মির্জা ফখরুলের। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে নিয়ন্ত্রণ চায় সব রাজনৈতিক দল, ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেয়ার সুপারিশ। কুমিল্লায় মাদক কেনাবেচার অভিযোগে মা 2 সন্তানকে গণপিটুনি দিয়ে হত্যা। হবিগঞ্জে চুরির জন্য ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে খুন। এবং বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ 2 জন নিহত, বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইরাত্রী এবং এদিকে মশিউর অনিক। দফায় দফায় এনসিপি কার্যালয়ে হামলা, জুলাই পদযাত্রা বিঘ্নিত করার ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সৈয়দপুরে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে উর্দুভাষী ক্যাম্প পরিদর্শনের পর তিনি বলেন, হামলা করে নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হলেও প্রশাসন তেমন কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন নাহিদ। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করতে হবে। জুলাই পদযাত্রার 3য় দিন এনসিপির কর্মসূচি নীলফামারী ও পঞ্চগড়ে। পদযাত্রার পথসভা শেষে থেকে সংস্কার, বিচার ও নতুন সংবিধানের বার্তা দিচ্ছে এনসিপি নেতারা। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। আমরা এর আগে ককটেল হামলাতে মামলা করেছি, কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না। প্রশাসনকে বলবো আরও কঠোর হতে, এবং তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, নেতৃত্বদের যদি এই নিরাপত্তা পরিস্থিতি হয়, তারা যারা আন্দোলন করছে শহীদ করে, তাদের নিরাপত্তা কে দেখবে? সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে? ফলে ককটেল হোক, বুলেট হোক, সব কিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। জাতীয় নাগরিক পার্টির 3য় দিনের পদযাত্রা এখন সৈয়দপুরে। আর পদযাত্রার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী মোকরাম হোসেনের সাথে। মোকরাম, পদযাত্রা থেকে কি বলছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, আপনার মাধ্যমে জানতে চাই। অনেক পদযাত্রার শুরুটা হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। কবর জিয়ারতের পরে শহীদ সাজ্জাদের বাবার সাথে কথা বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সেখানে বলেছেন যে সাজ্জাদরা যে জন্য জীবন দিয়েছে, সেই দাবিগুলো, সেই সংস্কারগুলো যদি করা না যায়, তাহলে তাদের প্রতি দায় থেকে যাবে। সেই দায় যেন না থাকে, এজন্য নির্বাচনের আগে সবার আগে সংবিধান স্থগিত করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, এমনকি সংবিধান বাতিল করার প্রয়োজন বলে সেটাও বাতিল করতে হবে। হাসনাত আবদুল্লাহ একটি কথা বলেছেন, তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশে যে সংবিধান আছে, এটি বাংলাদেশের সংবিধান নয়। তার মতে তিনি বলেছেন এটি আওয়ামী বিধান, এবং এই আওয়ামী বিধান পরিবর্তনের মধ্য দিয়ে প্রশাসনিক যে সংস্কার সেটি করতে হবে, এবং জুলাই বিপ্লবের যে সনদ, সেই সনদটি দিতে হবে। এটি ছিল হাসনাত আবদুল্লাহর বক্তব্য। এরপরে নাহিদ ইসলাম কথা বলেছেন। কথা বলার আগে তিনি একটি উর্দুভাষী ক্যাম্প আছে, হাতিখানা ক্যাম্প, সেখানে পরিদর্শন করেছেন। ক্যাম্পবাসীদের জীবনযাপন দেখেছেন, তাদের যে নাগরিক সেবা পাওয়ার কথা, সেই সেবা বঞ্চিত হওয়ার বিষয়গুলো তিনি দেখেছেন। একই সঙ্গে আওয়ামী লীগ কর্তৃক তারা যে জুলুমের শিকার হয়েছেন সেটিও তিনি উল্লেখ করেছেন। এ সময় তিনি বলেছেন যে ক্যাম্পবাসীরা যে ভাষাভাষী হোক, তারা আদিবাসী হোক, উর্দুভাষী হোক, চাকমা হোক, মারবা হোক, হাজং হোক, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়, তাহলে বাংলাদেশের সকল ভূখণ্ডের নাগরিক সমান সেবা পাবে, এ কথা তিনি বলেছেন। আরেকটি কথা তিনি বলেছেন যে ঢাকায় যে গতরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এনসিপির যে প্রদর্শনীতে, তিনি বলেছেন যে হামলা করে নতুন রাজনৈতিক শক্তিকে থামানোর চেষ্টা হচ্ছে, অভিযোগ তিনি করেছেন। একই সঙ্গে তিনি একথাও বলেছেন যে হামলা করে, বুলেট দিয়ে, ককটেল দিয়ে এনসিপির যে যাত্রা সেটি স্থগিত করা যাবে না। এনসিপির সকল বাধা উপেক্ষা করে তাদের যে পথ, সেই পথে তারা এগিয়ে যাবে। এজন্য নতুনদের যে
সংমিশ্রণ, নতুনদের যে অংশগ্রহণ, দেশের মানুষের যে অংশগ্রহণ, সেটি তারা ব্যাপকভাবে উচ্ছ্বসিত হয়েছে। তারা বলছেন যে বাংলার পথে প্রান্তরে বাংলার নারীরা, বাংলার শ্রমিক, কৃষক, জনসাধারণ তাদের সাথে আছেন। তারা জুলাই সনদ আদায় করে ছাড়বেন এবং বিচার এবং সংস্কার যে ইস্যু, সেই ইস্যুতে তারা জনমত তৈরি করবেন। এখন আমরা যাচ্ছি সৈয়দপুর থেকে নীলফামারী শহরে, সেখানে একটি পথসভা রয়েছে, তারপরে এই বহর যাবে পঞ্চগড়ে। এই ছিল এই মুহূর্তে জুলাই পদযাত্রা থেকে সবশেষ খবর। অনেক জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার আজ তৃতীয় দিন এবং পদযাত্রা গিয়ে পৌঁছেছে সৈয়দপুরে। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী মোকরেম হোসেন। এদিকে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সরকার তড়িঘড়ি করায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্ত সমীচীন নয়। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বর্তমান পরিস্থিতিতে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করেছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। ইন্টারনেটের দরদাম আর সেবা নিয়ে বছরব্যাপী আলোচনায় থাকে দেশের টেলিকমিউনিকেশন খাত। ব্যবস্থাপনা নিয়ে ও ইন্টারনেট ব্যবসায়ীদের প্রসঙ্গেও বিভিন্ন অভিযোগ আছে গ্রাহকদের কাছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে টেলিকম নীতিমালা প্রণয়নের। তবে প্রস্তাবনার পর থেকেই নানা রকমের বিতর্ক, প্রশ্নের সম্মুখীন এই নীতিমালা। এরই মধ্যে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। এবার প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করল বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন উদ্বেগের বিষয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। এই নীতির উদ্দেশ্য হল লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা, গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো, যা অবশ্যই ইতিবাচক একটি বিষয়। প্রস্তাবিত টেলিকম নীতিমালায় ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত আর বিশেষ সুবিধা পাবে বড় কোম্পানিগুলো, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসএমই খাতে বিরূপ প্রভাব পড়বে নীতিমালা বাস্তবায়ন হলে। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগুরুত্বপূর্ণ এই নীতিমালার বিষয়ে মতামত চায়নি সরকার। বর্তমান পরিস্থিতিতে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিরোধ তৈরি হয় এমন কোনো কিছু চায় না বিএনপি বলেও জানায় সংবাদ সম্মেলন থেকে। আরিফ হোসেন, এখন, ঢাকা। সংবিধানের 49 অনুচ্ছেদ প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইন ও নীতি দ্বারা নিয়ন্ত্রণ করার ব্যাপারে একমত সকল রাজনৈতিক দল। দ্বিতীয় দফায় নবম দিনে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়। বিকেন্দ্রীকরণের প্রস্তাবে সংবিধান ও বিচার বিভাগ সংস্কার দুটি কমিশনই সংবিধানের 100 অনুচ্ছেদের সংস্কার চায়। মূলত প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রস্তাব রয়েছে আলোচনায়, তবে সুপ্রিম কোর্ট ঢাকাতেই থাকবে। এর আগে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন ও নীতি নিয়ে নিয়ন্ত্রণের ব্যাপারে একমত হয় হাউস। তবে সংবিধানের 49 অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেয়ার বিধান যুক্ত করার সুপারিশ করে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল। এর আগে সকালে সভার সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোকে এসব সভার সাফল্য অর্জনের জন্য এগিয়ে আসতে হবে। তাদের যদি কোনোরূপ কনসার্ন না থাকে, তারা আসলে ক্ষমা করতে চান কিনা, তারা বিচারটা চান কিনা, এই বিষয়গুলোকে যদি কনসিডারেশনে এখনো পর্যন্ত আমাদের আইনে নিয়ে আসার সুযোগ নেই। এটাকে বিবেচনা করা উচিত এবং এটা শক্তভাবে বিবেচনা করা উচিত, যাতে পরবর্তীতে আইন প্রণয়নের সময়টাতে এই বিষয়টাকে আমরা অ্যাড্রেস করতে পারি। কোনো পরিবার যদি চায় আমি পণ নিয়ে, টাকা নিয়ে, কম্পেনসেশন নিয়ে আমার পিতার হত্যাকারীকে আমি ক্ষমা করব, তার এই অধিকারটা কিন্তু তখন রহিত হয়ে যাবে, একেবারেই বন্ধ হয়ে যাবে। যে আইনটা করবে সে আইনের ভিতরে এই প্রভিশন থাকতে হবে যে পরিবারকে কনসার্ন করতে হবে, একা নিজেরা করতে পারবে না। কিন্তু আইন করার ব্যাপারে আমরা একমত। রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের
বিষয়টা যেন আনলিমিটেড না থাকে এই সংসদীয় পদ্ধতির সরকারের মধ্যে, সেটা অবশ্যই প্রশংসনীয়। এই ধরনের আলোচনা কোনো সুযোগ গত 53 বছরে হয়নি। আমরা সেই সুযোগ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, আত্মদানের মধ্য দিয়ে এখানে এসেছি। ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তারও একটা ইতিবাচক দিক আছে, পরস্পরকে জানা বোঝার দিক থেকে। কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে ছাত্র জনতার উপর নির্যাতন চালায় আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে যে কয়টি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় তার মধ্যে অন্যতম ছিল রাজধানীর ধানমন্ডিতে ফারহান ফাইজের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা। এরপর থেকেই ধানমন্ডি, মোহাম্মদপুর আর সায়েন্স ল্যাব হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থান। এছাড়া এই ধানমন্ডিতেই আওয়ামী লীগের পার্টি অফিস, 32 নম্বর আর সুধা সদন। 5 আগস্ট বিজয়ের পরেও এই স্থানগুলো থেকে পুলিশ অনেককেই গ্রেপ্তার করে। সিউল আহমেদের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন রাজীব শেখ। 24 সালের 4 আগস্ট এই সায়েন্স ল্যাবরেটরিতে জড়ো হতে থাকে ছাত্র জনতা, যাদের উপরে নির্বিচারে হামলা চালায় সেই সময়কার আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাল জুলাইয়ের 2 তারিখ শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে মিছিল সমাবেশ শুরু করে। আর এই কর্মসূচি শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ থেকে। ধীরে ধীরে এই আন্দোলনের পরিসর বাড়তে থাকে পুরো দেশ জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কোটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়। আর এই তখন থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়া শুরু করে ছাত্র জনতা। আর এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা রাজধানী সায়েন্স ল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর। 18 জুলাই দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা আর সংঘর্ষ। এর মাঝেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, ধানমন্ডি 27, মোহাম্মদপুরে অবস্থান নেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সায়েন্স ল্যাব 3 রাস্তার মোড়। একদিকে ধানমন্ডি 3-এ আওয়ামী লীগের পার্টি অফিস, অন্যদিকে সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা। পুলিশ, র্যাব, আনসার আর ছাত্রলীগ একের পর এক হামলা চালায় ছাত্র জনতার উপর। আর এই হামলায় সায়েন্স ল্যাব পপুলার হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন সানিম আলম অনু। সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর পপুলার মেডিকেল হাসপাতালে। ভর্তি, চিকিৎসা আর নতুন বাংলাদেশে শুরু হলেও বুকে ছড়া গুলি নিয়ে এখনও জীবন পার করছেন তিনি। সায়েন্স ল্যাবে যে আমার যেই যদি এটা এক্সপ্লেন করতে হয়, বলতে হবে যে একদম যে ইংলিশ মুভির অ্যাকশন সিনেমার যে সেট, সেটাও মনে হয় এরকম রিয়েল হয় না। ইংলিশ মুভির সেটার থেকেও ভয়াবহ অবস্থা। চারিদিকে ধোয়া, গুলি। আমার তো গুলি ভিতরে ঢুকে গেছিলো। ডাক্তার আমাকে প্রথম বললো যে নিঃশ্বাস নিতে পারতেছি কিনা, উনি ভাবছে যে আমার ফুসফুসে আঘাত করছে। তো বললো হ্যাঁ, নিঃশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারতেছি। উনি পিছন দেখলো যে বেরোইটে রয়ে গেছে কিনা, তো দেখলো, তারপর এক্সরে করলো। এক্সরে করে বললো যে আপনি মরবেন না আর কি। 2024 সালের 15 জুলাই কোটা আন্দোলনকারীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। আর সেই সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ধানমন্ডির 3-এর পার্টি অফিস থেকে সেই ঘোষণাটি দেন। আর এরপরেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত ছাত্র জনতার উপরে হামলা করতে থাকে। যে কোনো অপশক্তি থেকে আমরা কঠোরভাবে প্রতিরোধ। কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা আসার পর থেকেই ধানমন্ডি, জিগাতলা, সায়েন্স ল্যাবে ছাত্র জনতার উপর হামলার পরিসরও বাড়তে থাকে। জুলাইয়ের শেষ দিক আর আগস্টের শুরু থেকে ধানমন্ডি 3-এর পার্টি অফিস, 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসার সামনে অবস্থান নেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র জনতা পেলেই চেক করা হয় আইডি কার্ড, পাওয়া না গেলে মারধর করা হয় তাদের উপর। ধানমন্ডি পার্টি অফিসে হয়ে গিয়েছিলাম একটা বড় ঝুঁকি, কারণ যদি যারা আমাকে দেখতো হয়তো আমাকে ধরে ফেলতে পারতো। কপাল দিয়ে গুলি বিদ্ধ হলো, বেদ করে বেরিয়ে গেল। এটা চোখের সামনে দেখে চিন্তা করলাম আমি হতে পারতাম, তো আল্লাহ বাঁচায় রাখছে। কিন্তু যেই কাজগুলোর কারণে যেই কারণে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এখনো প্রতিফলিত সমাজে হয় নাই। 15 জুলাই
যখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মোকাবেলা করার ঘোষণা দেয়, ঠিক তার 3 দিন পর অর্থাৎ 18 জুলাই এই ধানমন্ডির 27 নম্বরে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝখানে গুলিবদ্ধ হয়ে নিহত হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ এবং একই সাথে আহত হন আরও অনেকে। পরিবারের শত মানা করার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় ফারহান ও তার সহপাঠীরা। কথা হয় ফাইয়াজের বাবার সাথে, জানান, তো আমি যে আমার ছেলেকে আইসিইউতে দেখলাম, বাট ও আসলে অন দ্য স্পটেই ডেথ বলা যায়। খুবই দুঃখজনক। ডাক্তাররাও তাই বলল। যারা ছিল আওয়ামী বাহিনীর তারা সমস্ত নথিপত্র ডেস্ট্রয় করে দিয়েছিল। যেই লক্ষ্যে আমার ছেলেরা জীবন দিয়েছিল সেই লক্ষ্য তো আমরা আসলে আজকে দেখতেছি যে তার ধারের কাছেও আমরা যেতে পারিনি। এটা আমাদের আসলে সবচেয়ে বড় কষ্ট। 1 জুলাই থেকে 36 জুলাই বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, 9 দফা, দেশ জুড়ে কারফিউ আর সেনা মোতায়েন। এরপরেই লং মার্চ আর আওয়ামী লীগ সরকারের পতন। নতুন বাংলাদেশে নতুন সরকার গঠন, আর্থসামাজিক আর রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়। 1 বছর পর সেই আকাঙ্ক্ষার স্বাদ কতটুকু পেল সাধারণ জনগণ? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র যারা রাজনৈতিক স্টেক হোল্ডার এদের সাথেই সব রকম মতনৈক্য, সব রকম ঐক্য করার চেষ্টা করে যাচ্ছে এবং মতামত নেওয়া যাচ্ছে। কিন্তু যে জুলাই গণঅভ্যুত্থানটা সাধারণ মানুষের ছিল, সাধারণ জনগণের ছিল, একজন সাধারণ শিক্ষার্থী ছিল, তার থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে না। আমাদের জুলাই স্পিডে পরে যে আমাদের দেশের যে একটা আমরা অবস্থান, যে অবস্থানে দেখার কথা ছিল, আসলে আমাদের দেশের অবস্থান ওই অবস্থায় নাই। আমরা অ্যাজ ইকুয়ালি বলতে গেলে আগে যেমন ছিল তেমনই ছিল, জাস্ট আমাদের শাসনকালটা চেঞ্জ হয়েছে, এটাই। 2018 সালের প্রথম দফায় কোটা সংস্কার আন্দোলন শেষ হয় 2024 সালের 5 আগস্ট। এরই মাঝে ঝরে যায় শতাধিক প্রাণ আর আহত হয় কয়েক হাজার মানুষ। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের পতনের পর একটি আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই সময় দলমত নির্বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাস্তায় নামে। তারই পরিপ্রেক্ষিতে 5 আগস্ট পতন হয় একনায়কতান্ত্রিক শাসনে। তবে জুলাই অংশগ্রহণকারী আহত ও নিহত ব্যক্তিদের স্বজনরা বলছে যে এই আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল, সেটি পূরণে আশানুরূপ কোনো পরিবর্তন হয়নি। তাই এই গণ অভ্যুত্থানে যদি পরিবর্তন আনতে হয় এবং ফ্যাসিবাদ যদি আর কায়েম না করতে হয়, তাহলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 5 আগস্টে রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জুলাই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের মতো অভিযোগ গঠনের শুনানি করে। আর এর আগে 29 জুন রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করেন। আগের দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, 2024 সালের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসা ছাত্র জনতার উপরে চাংখারপুলে গুলি চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে নবম শ্রেণীর শিক্ষার্থী আনাজ সহ 6 জন মারা যান। টিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 পুলিশ সদস্য মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামি। গ্রেপ্তার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, 3 পুলিশ কনস্টেবল সুজন, এজাজ হোসেন ইমন ও নাসিরুল। বাকি 4 আসামি পলাতক আছেন। আমরা গত ধার্য তারিখে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম চার্জ হিয়ারিং সম্পন্ন করেছিলেন। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। কুমিল্লার মুরাদনগরে নারীসহ তার 2 সন্তানকে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অপর একজন আহত হয়েছেন। সকাল 9:30টার দিকে উপজেলার বাঙ্করা থানার কড়াইবাড়ি গ্রামে এই হত্যা হয়। নিহতরা হলেন রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় গ্রামবাসী সকাল 9:30টার দিকে রুবির পরিবারের 4 সদস্যকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রুবি, জোনাকি ও রাসেল নিহত হন। আহত হন পরিবারের আরও এক মেয়ে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ সহ একাধিক গোয়েন্দা সংস্থা এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করছেন।
এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, 3 জনকে পিটিয়ে হত্যা করার কারণ কি এবং এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা জানাবেন। রাত্রে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানাধীন এই গ্রাম করাইবাড়ি, সেখানে দীর্ঘদিন ধরেই কিন্তু মাদকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এই আলোচিত নারী রুবির বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলাও রয়েছে। যেটাই থাকুক, তাকে পুলিশ সুপার তার উপর যে বর্বরচিত হামলা এবং তাদের পুরো পরিবারের 3 জনকে হত্যা এবং তার আরেকজন মেয়ে হাসপাতালে আছে, এই বিষয়টিকে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন যেটা আইনের আশ্রয় নেওয়া যেত, যেটা আইনের প্রক্রিয়াতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেহেতু অসংখ্য মামলা তার বিরুদ্ধে রয়েছে তাই সেগুলো কিন্তু বিচারাধীন রয়েছে। তো তাকে এইভাবে গণপিটুনিতে হত্যার তিনি নিন্দা জানিয়েছেন এবং এটা কি কারণে এবং কেন অথবা এর পিছনে কি উদ্দেশ্য ছিল সেটিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এবং এখানে কিন্তু গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন পুলিশের একাধিক শাখা কিন্তু এখানে কাজ করছে এই ঘটনার নেপথ্য কারণগুলো খুঁজে বের করার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি, স্থানীয় মানুষজন বলছেন যে দীর্ঘদিন ধরেই এই পরিবারের বিশেষ করে রুবির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে মাদকের সম্পৃক্ততার, মাদক সম্রাজ্ঞী হিসেবেও তিনি একাধিকবার তার বিরুদ্ধে সংবাদও হয়েছে, ইয়াবা পাচার ইয়াবার সহ তিনি ইতিপূর্বে আটক হয়েছিলেন। তো তার সাথে এলাকায় মানুষের নানা রকম ঝামেলা তৈরি হতো বিভিন্ন সময়, সেগুলোকে কেন্দ্র করে উত্তেজিত কিছু মানুষ আজ সকালের দিকে 9:30টার দিকে তার বাড়িতে হামলা করে এবং পিটিয়ে তাদেরকে 3 জনকে, তার মেয়ে এবং তার ছেলে সহ তাকে হত্যা করে এবং গুরুতর আহত অবস্থায় তার আরেক মেয়ে রুমা, তাকে মুরাদনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। তো এই ঘটনায় কেন ঘটেছে এবং ইতিপূর্বে মুরাদনগরে এই ঘটনার পিছনে আর কি কারণ থাকতে পারে সেগুলো জানার জন্য কিন্তু পুলিশ কাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলার যেন কোনো রকম অবনতি না ঘটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত্রি খালিদ সাইফুল্লাহ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাছিলেন মুরাদনগরে গণপিটুনে হত্যার ঘটনা। দর্শক, কুমিল্লার কথা জানছিলেন, সেখানে গণপিটুনিতে 3 জনের মৃত্যু ঘটেছে। পাশাপাশি ছুরিকাঘাতে ঘটনা একটা ঘটেছে হবিগঞ্জে, সে বিষয়ে জানিয়ে দেব বিস্তারিত। হবিগঞ্জে ঘরে চুরি করতে ঢুকে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ করেছে সে। তার কলেজ শিক্ষার্থী বড় ভাইকেও আহত করা হয়েছে। নিহতের পরিবার জানায়, ভোরে হবিগঞ্জ শহরের দেওয়ান রাম সাহার বাড়ি এলাকার একটি বাসায় চুরির জন্য ঢোকে দুর্বৃত্তরা। আর এই সময় চোরকে জাপটে ধরে এসএসসি ফলপ্রার্থী জনি ও তার বড় ভাই। এ সময় 2 জনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে ছোট ভাই জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান জেলার পুলিশ সুপার। এই মর্মান্তিক ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, যেমনটা দেখছিলাম, হত্যাকাণ্ডের বিষয়ে পরিবার থেকে এখন পর্যন্ত কোনো কিছু সন্দেহ করা হচ্ছে কিনা এবং আহত বড় ভাই তারই বা এখন সবশেষ কি অবস্থা? অনেক আজকের যে ঘটনাটি সেটি খুবই মর্মান্তিক এবং সাম্প্রতিক বছরগুলোতে হবিগঞ্জ শহরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরিবার থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, মূলত ভোর রাতে যখন দরজার সামনে আসলে কারো উপস্থিতি বুঝতে পেরে জনি দাস তিনি মূলত দরজা খুলে বাহিরে বের হন এবং সেখানে উপস্থিত কয়েকজনের মধ্যে একজনকে তিনি ঝাপটে ধরেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে জনি দাসকে বেশ কয়েকটি অর্থাৎ 6টি ছুরিকাঘাত করা হয় এবং বুকের মধ্যে একটি গুরুতর একটি জখম করা হয়। তার চিৎকারে তার বড় ভাই যখন ঘর থেকে বের হন তাকেও আঘাত করা হয়। আঘাত করে আসলে দুর্বৃত্ত যারা ছিল তারা পালিয়ে গেছে, সেটি পরিবারের বক্তব্য। তবে উপস্থিত যে লোকজন ছিলেন এবং পাড়া প্রতিবেশী ছিলেন তারা এগিয়ে এসে আহত 2 জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিয়ে আসার পর আসলে বড় ভাইকে চিকিৎসা দেওয়া হলেও জনি দাসকে মূলত মৃত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে তার যে ময়নাতদন্ত সেটি করা হয়েছে। তার 6টি আছে এবং বুকের
জখম পাওয়া গেছে, যেটির কারণে মূলত তার মৃত্যু হয়েছে। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে একেবারে শুধুমাত্র চুরির ঘটনা হিসেবেই নিচ্ছে না, তারা বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে নিচ্ছে। কেননা যেভাবে আঘাত করা হয়েছে সেটিকে আসলে সাধারণ চুরি আসলে প্রশাসন সেটি মানতে পারছে না। তারা যেটি বলছেন যে সেটি অন্য কোনো কারণও থাকতে পারে, যে কারণে তারা বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে নিচ্ছেন। একই সাথে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেই ছুরি, একটি জুতা সহ আসলে বেশ কিছু আলামত পুলিশ জব্দ করেছে। তবে ভাইয়ের যে বিষয়টি, তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং তিনি চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আর যে জনি দাস যিনি মারা গিয়েছেন, এসএসসি পল প্রার্থী ছিলেন, তিনি তাকে তার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। অনেক হবিগঞ্জে চোর ধরতে গিয়ে আহত হয়েছে 2 ভাই, তার মধ্যে ছোট ভাই মারা গেছেন। সে বিষয়ে সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল সরকার। এদিকে ভোলার তাজুমুদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিন ও মামলার 2 নম্বর আসামি ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থেকে প্রধান আসামি আলাউদ্দিন ও ভোলার বোরহান উদ্দিন থেকে দ্বিতীয় আসামি ফরিদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এছাড়া বুধবার দুপুরে মামলার 5 নম্বর আসামি মানিককে ইলশা লঞ্চঘাট থেকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে গৃহবধূ ধর্ষণ মামলায় 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আর এর আগে গত সোমবার ভোলার তাজুমুদ্দিনে স্বামীকে দিনভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলায় আসামি করা হয় স্থানীয় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী সহ 7 জনকে। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ কাণ্ডে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 4 জনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার কুমিল্লার আমলি আদালত 11 এর বিচারক 4 অভিযুক্তর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার এসআই ও মামলার আইও রুহুল আমিন। এর আগে সোমবার 4 অভিযুক্ত 7 দিনের রিমান্ড চায় পুলিশ। অভিযুক্তরা হলেন মুরাদনগর উপজেলার সুমন, রমজান, আরিফ ও অনেক। রিমান্ডের তথ্য বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে জানান তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে প্রবাসীর স্ত্রীকে বসত ঘরের দরজা ভেঙে ধর্ষণ, নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে এই ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার 4 যুবককে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ। বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয় 3টি এসএমজি, একটি রাইফেল সহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ। বৃহস্পতিবার ভোর থেকে রুমার পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতা বাড়ায় অভিযানে জোরদার করেছে সেনাবাহিনী। বান্দরবান থেকে রিজবির হাতের তথ্য ও ছবিতে দেখবেন বিস্তারিত। বৃহস্পতিবার ভোরে বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ে অভিযানে যায় সেনাবাহিনী। সে সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। এ সময় নিহত হয় কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন। পরে উদ্ধার করা হয় 3টি এসএমজি, একটি রাইফেল সহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ। স্থানীয়রা বলছেন ভোর থেকে দফায় দফায় গোলাগুলির শব্দ শুনতে পান তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীরা কিছুদিন পর এই যে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করে, এই মুহূর্তে দরকার হলো যে সন্ত্রাসীদের সমূলে ধ্বংস করে পাহাড়ে সারা জীবনের জন্য শান্তি প্রতিষ্ঠিত করা। পার্বত্য চট্টগ্রামের নাগরিক পরিষদের নেতারা বলছেন সম্প্রতি অশান্ত হয়ে উঠেছে পাহাড়ি এলাকায় শান্তি ফিরিয়ে আনতে আলোচনা নয়, বরং সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান তারা। গত 54 বছর পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সমস্যা রয়েছে। এখানে এই পর্যন্ত 36,000 বাঙালিকে খুন করা হয়েছে গুলি করে। 1,000-এর উপরে সেনা সদস্য এখানে শহীদ হয়েছে সন্ত্রাসীদের গুলিতে। এরা কখনো আলোচনার টেবিলে এসে তারা শান্তি প্রতিষ্ঠাতে রাজি হবে না, করবে না। সুতরাং প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলো পুনরায় স্থাপন করতে হবে। বিজিবির ক্যাম্প করে নতুন নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে হলে অবশ্যই কঠোর হস্তে দমন করে সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ হতে পারে না।
সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার করেছে সেনাবাহিনী। এখন বান্দরবান। মৌলভীবাজারের পাল্লাতল, কাকমারা, মুরুইছড়া ও ধলাই সীমান্ত দিয়ে নারী শিশু সহ ৮৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে পাল্লাতল সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ ৪৮ জনকে পুশিন করে বিএসএফ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। এদের মধ্যে ১৫ জন নারী, ১৫ জন পুরুষ ও ১৮ জন শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। পুশিনের শিকার ব্যক্তিদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা ও বরিশাল এবং কুড়িগ্রাম জেলায়। এছাড়া শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে নারী, পুরুষ সহ আরও ২৮ জনকে পুশিন করে বিএসএফ। এই সীমান্তটি ৫৫ বিজিবির অধীনের এলাকা। এদিকে মৌলভীবাজারের কুলাউড়ার মুরুইছড়া সীমান্ত দিয়ে ৫ জন ও কলমগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে আরও ৭ জন পুশিনের খবর পাওয়া গেছে। আগামী ৬ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ধাতব পদার্থ, তলোয়ার, আতশবাজি বহন না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। সকালে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়ি ভবন পরিদর্শন করেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার জাহান জানান, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক আছেন তারা। শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহরম পালনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আশুর দিন হুসনি দালানের প্রবেশ মুখে অতিরিক্ত তল্লাশি করা হবে। ইমামবাড়া কর্তৃপক্ষ, মিছিল আয়োজনকারী এবং অংশগ্রহণকারী যারা আছেন তাদের জন্য আমাদের কিছু অনুরোধ থাকবে। সেটা হলো ইমামবাড়া কর্তৃপক্ষ, মিছিল আয়োজনকারীগণ যেন নিজস্ব নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবক নিয়োগ করে এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। অনেক ইচ্ছে করে যারা ঋণ খেলাপিতে জড়িত ব্যক্তি রয়েছেন বা প্রতিষ্ঠান কেন্দ্রীয়করণ, ব্যাংক শনাক্ত করতে না পারলেও কোনো ব্যবস্থাই কিন্তু নেওয়া হচ্ছে না। এতে করে যারা ক্ষতিগ্রস্ত সাধারণ আমানতকারী রয়েছেন এবং সৎ ঋণ গ্রহীতা যারা রয়েছেন সেসব ব্যাংকগুলো কিন্তু এখন ওই আওতায়ই পড়ছেন। রাসির, আপনাকে একটা ভিন্ন তথ্য জানিয়ে রাখি। বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে যারা ঋণ গ্রহীতা, যারা ঋণ নিচ্ছেন তাদের 24.13% ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকায় রয়েছেন। যেক্ষেত্রে অর্থনীতিবিদরা আবার বলছেন ভিন্ন কথা। তারা বলছেন ঋণ খেলাপিদের জন্য তো নীতিমালার প্রয়োজন আছেই, পাশাপাশি তাদেরকে আরও বেশি সতর্কতামূলক অবস্থান থেকে তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, তাহলেই বোধহয় ফলাফলটা পাওয়া যাবে। এই বিষয়ে দেলোয়ার দোলনের একটা প্রতিবেদন আছে, দেখে নিব সেটি। সামর্থ্য থাকার পরও অনেকের ঋণ পরিশোধ না করায় নানা সংকটে জর্জরিত ব্যাংক খাত অনেকটাই ধুঁকছে। এরই মধ্যে ইচ্ছাকৃত খেলাপিতে রেকর্ড গড়েছে ৩৫টি ব্যাংক। ইচ্ছাকৃত খেলাপিতে দুর্বল হয়ে পড়া ব্যাংকিং কাঠামোয় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমানতকারীরা। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এরই মধ্যে ৩৫টি ব্যাংক তাদের খেলাপিদের তালিকা দিয়েছে, যাদের কাছে আটকে আছে ২ লাখ কোটি টাকার বেশি। বিগত সরকারের আমলে খাদের কিনারায় পড়া ব্যাংক খাতের বিভিন্ন সূচকের তথ্য গোপন করায় সামনে আসেনি বহু তথ্য। অন্তর্বর্তী সরকার এ খাতের প্রকৃত তথ্য সামনে আনার সিদ্ধান্তে উঠে এসেছে প্রভাবশালী গ্রুপের খেলাপি তালিকাও। এরই মধ্যে আমানতকারীদের আস্থা ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে কাজ করছে সরকার। ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার, মানে দুর্বল ব্যাংক কি করবে এগুলো, এবং অ্যাসেটগুলো কী করবে। আরেকটা জিনিস হলো ব্যাংকের প্রবলেম হচ্ছে যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল। চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংক থেকে নেয়া ১১৯ জন ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে যুক্ত। এসব গ্রাহকের কাছে আটকে আছে ৬,২৯৯ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে খেলাপিদের তালিকা ব্যাংকগুলো থেকে চাওয়া হলেও দিতে নারাজ অনেকে। এতদিন আমরা অনেকভাবে ঋণ খেলাপি বা ঋণ খেলাপি হওয়ার যোগ্য ঋণকে সাধারণ নিয়মিত ঋণ হিসেবে প্রদর্শন করে আসছে। কিছু ব্যাংক মার্জার হবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রেও
ব্যাংকের স্টাফ এবং ক্ষুদ্র গ্রাহক বা ক্ষুদ্র বড় সব গ্রাহকদের স্বার্থকে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 2024 সালের মার্চে ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তির জন্য একটি নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী ব্যাংকগুলো ইচ্ছাকৃত ঋণ খেলাপি ইউনিট গঠন করে 2024 সালের 30 জুন খেলাপি ঋণের হিসাব ধরে চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের শাস্তির আওতায় আনতে হবে। ইচ্ছাকৃত খেলাপি যেগুলো এবং এদের সম্পদ যেগুলো তারা জামানত রেখেছিল সেগুলো হচ্ছে আইনের মধ্যে থেকে টেন্ডার করে সেগুলো বিক্রি করে দিতে পারে। ব্যাংকগুলোকে মার্জ করার ব্যাপারেও যে সরকার চিন্তা করেছে, সেই মার্জটা যদি করা হয় ওই সাধারণ গ্রাহকগুলো আবারও হচ্ছে সেই ব্যাংকমুখী হবে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে, গত 15 বছরে খেলাপি ঋণের পরিমাণ বিপজ্জনক হারে বেড়েছে। 2009 সালে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, তার রেকর্ড পরিমাণ বেড়ে এখন দাঁড়িয়েছে 4,20,335 কোটি টাকায়, যা প্রায় 15 গুণের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মোট বিতরণ করা ঋণের 24.13% ইচ্ছাকৃত খেলাপিদের হাতে। এর মধ্যে আদায় অযোগ্য অর্থাৎ ব্যাড লোনের পরিমাণ 3,42,065 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 20%। দেলোয়ার দোলন, এখন। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। স্পেনের কাতালোনিয়া শহরে ইতিহাসের ভয়াবহ দাবানলে মারা গেছে 2 জন। আগুনে পুড়ে ছাই তুরস্ক, গ্রিস, স্পেন সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। তীব্র তাপপ্রবাহ এবং প্রচণ্ড বাতাসে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দাবানলে আগুন। তুরস্কের পর্যটন শহর ইজমির থেকে সরিয়ে নেওয়া হয়েছে 50,000 বাসিন্দাকে। এমনকি গ্রিসের লোকালয়ে ছড়িয়ে পড়ছে আগুন। গেল 1 সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে নাকাল ইউরোপের জনজীবন। আর জানাচ্ছেন তানভীর জনি। প্রায় 1 সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল। বাতাসের তীব্র গতিতে আগুন ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। দাবানলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি ও অবকাঠামো। তুরস্কের বন অধিদপ্তর বলছে, ঘন্টায় 60 কিলোমিটার বাতাসের গতিবেগের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে অগ্নি নির্বাপক কর্মীদের। গ্রীষ্মকালের শুষ্ক আবহাওয়া ও তীব্র গরমে দেশটির উপকূলীয় অঞ্চল গ্রাস করছে দাবানল। তুরস্কের ইজমির শহরের পশ্চিমে অবস্থিত পর্যটন স্পটে ছড়িয়ে পড়েছে দাবানল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 3টি অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া ইজমিরের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান মহাসড়কটিও বন্ধ হয়ে গেছে। দাবানলের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে লোকালয়ে। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 50,000-এর বেশি বাসিন্দাকে। ভয়াবহ দাবানলে হুমকির মুখে ভূমধ্যসাগরের জনপ্রিয় পর্যটন অঞ্চলগুলো। গ্রীষ্মকালের প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ায় দাবানলের কবলে পড়েছে ইউরোপের দক্ষিণ পূর্ব অঞ্চলের দেশ গ্রিস। সম্প্রতি দেশটিতে দাবানলের ঘটনা বেড়েছে বহুগুণ। একে একে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গ্রিসের বিভিন্ন পর্যটন অঞ্চল এবং বনভূমি। ক্রিট দ্বীপের 4টি বসতি থেকে বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে কিছুতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না দমকল কর্মীরা। হেলিকপ্টার, নৌকা ও ফায়ার ব্রিগেডের প্রায় অর্ধশত গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। একদিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও অন্যদিকে আবার জ্বলে উঠছে দাবানল। এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনে ভয়াবহ দাবানলে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গেল 3 দিন ধরে দাবানলের আগুনে জ্বলছে কাতালোনিয়া অঞ্চল। পুড়ে গেছে খামারসহ প্রায় 40 কিলোমিটার বিস্তৃত কৃষি অঞ্চল। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহেও দেশটিতে উচ্চ তাপমাত্রা বজায় থাকবে। ভয়াবহ এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, প্রতি 10 বছর পর পর বিশ্বব্যাপী গড় তাপমাত্রা 2.8 গুণ করে বাড়ছে। এতে দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে গোটা বিশ্ব। So wildfire are a complex type of event. So there are many factors playing in. That's the management of the forest. That's where we build our homes, how much they are affected. But climate change can also play in a role into all of this. এদিকে গোটা ইউরোপে বইছে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ। ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালি সহ বিভিন্ন দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউরোপের বেশ কিছু দেশে বন্ধ করে দেয়া হয়েছে স্কুল ও পর্যটন স্পট। তানভীর জনি, এখন বিশ্ব।
সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স নিয়ে ব্রিফ করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। করতে হবে, তো সেই জায়গায় আসলে তাদের সাথে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, আমরা কি দেশের বাইরে কোনো একটা প্রোগ্রাম করতে পারি কিনা, বা এরকম বিভিন্ন ধরনের সম্ভাবনা নিয়ে চিন্তাভাবনা এবং কথাবার্তা হয়েছে। তা আমি এবার একটু রিকোয়েস্ট করব যদি ওনাদেরকে একটু নিজের পরিচয়টা দিয়ে একটি এরিয়া একটু কাইন্ডলি কভার করেন, তারপরে আমরা আপনাদের থেকে কিছু কোয়েশ্চেন নিব। ধন্যবাদ। আমি তাহলে শুরু করি। আমি প্রফেসর এবিএম হারুন রশিদ, আমি বুয়েট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হেড অ্যান্ড প্রফেসর। আমি স্কিল ডেভেলপমেন্টের উপর যে সামান্য কিছু বলবো। আমরা এখানে কিছু যুগান্তকারী পদক্ষেপ সাজেস্ট করেছি আর নিয়েছি। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা কোর গ্রুপ তৈরি করবো, যে কোর গ্রুপে গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া থাকবে। তারা এক্সিকিউট করবে একটা। বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। লক্ষ্য এবার বিশ্বকাপ। বাফুফে ভবনে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আজকে আমরা এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করতে পেরেছি, কিন্তু এখানেই শেষ নয়। আপনারা জানেন যে আমাদের এই জার্নি অনেক দিনের। আমরা মূলত এই জার্নি শুরু করেছিলাম 2008 থেকে। অনেক স্কোপ থাকবে, আমার বিশ্বাস যে 2026-এর এই ফাইনাল রাউন্ডে গিয়ে মেয়েরা আরও বেটার কিছু গেইন করবে, যেটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের। লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো হোতা স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। ছুটিতে স্পেনে বেড়াতে গিয়েছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। দুর্ঘটনার সময় তার সঙ্গে তার ভাই আন্দ্রেও ছিল বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। দুর্ঘটনায় তিনিও মারা গেছেন। মাত্র 2 সপ্তাহ আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্দোসোকে বিয়ে করেন হোতা। ক্লাব ফুটবল মৌসুমের বিরতি থাকায় স্পেনে বেড়াতে গিয়েছিলেন হোতা। যে বাড়িতে তারা ঘুরতে বেরিয়েছিলেন, দুর্ঘটনায় সেটি পড়ে যায়। লিভারপুলের হয়ে 123 ও পর্তুগালের হয়ে 49টি ম্যাচ খেলেছেন হোতা। শেষ করছি এখন দুপুর। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দফায় দফায় এনসিপি কার্যালয়ে হামলা, জুলাই পদযাত্রা বিঘ্নিত করার ষড়যন্ত্র, নীলফামারীতে নাহিদ। নির্বাচনের আগে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করার দাবি। জনগণের স্বার্থের কথা ভেবে সতর্কতার সাথে হাঁটছে বিএনপি। তড়িঘড়ি করে টেলিকম নীতিমালা না করার আহ্বান মির্জা ফখরুলের। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের নিয়ন্ত্রণ চায় সব রাজনৈতিক দল। ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেয়ার সুপারিশ। কুমিল্লায় মাদক কেনাবেচার অভিযোগে মা 2 সন্তানকে গণপিটুনি দিয়ে হত্যা। হবিগঞ্জে চুরির জন্য ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে খুন। এবং বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ 2 জন নিহত। বিপুল অস্ত্র, গোলা বারুদ উদ্ধার। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/c/ekontv।